নিয়মিত হোমিওপ্যাথি বিষয়ক কন্টেন্ট পেতে হোমিও স্টাডির সাথে থাকুন। বলবো এপিসপেল পড়লেই আপনারা পুরো জিনিসটা ধরে নেবেন। আর হলো আজকে ক্লাসটা একটু বৈঠকি কায়দায় হবে, মুখস্থ তোতা পাখির মতো মুখস্থ বলি না। তা আমি আলাপ করতেছিলাম যে আমরা যদি ক্যান্সার নামক ব্যাধির কথা বলি, তাহলে আরেকটি কথা পাশাপাশি চলে আসে, তা হলো জিনগত ত্রুটি বা জিনগত বৈকল্য। অধিকাংশ ক্যান্সার আক্রান্ত রোগীর পূর্ব ইতিহাস, পারিবারিক ইতিহাস খুঁজলে আমরা জিনগত ত্রুটির বিষয়টি জানতে পারি। শুধুমাত্র জিনগত ত্রুটির কারণেই যে ক্যান্সার হয়, বিষয়টি ঠিক এমন না। জিনগত ত্রুটির সঙ্গে যখন আরো কিছু কারণ যুক্ত হয়, তখন সংশ্লিষ্ট রোগীর ক্যান্সারে আক্রান্ত হওয়ার মতো ঝুঁকি বেড়ে যায়। এক, আবার জিনগত কোনো ত্রুটি ছাড়াও স্বতন্ত্রভাবে ক্যান্সার ডেভেলপ করতে পারে, সেগুলো আলাদা ব্যাপার। ক্যান্সার নিয়ে যদি কখনো আলোচনা করি, তখন এটা চুলচেরা বিশ্লেষণ করা যাবে। আমার খুব ইচ্ছে আছে, যদি আল্লাহ তাআলা মানে চান, তাহলে ক্যান্সারের উপরে আমি কিভাবে দেখি, আমি কিভাবে ভাবি, আমি কিভাবে ক্যান্সার হ্যান্ডেলিং করি, এটা নিয়ে আমি একটা ক্লাস করব। আমরা যখন ওই ধরনের কোনো রোগীর চিকিৎসার ভার গ্রহণ করি বা গ্রহণ করব, যার জিনগত বৈকল্য বা জিনগত ত্রুটির ইতিহাস রয়েছে, তখন আমাদের একটা বিষয় গুরুত্ব সহকারে বিবেচনায় রাখতে হবে। যদি ওই রোগীর চিকিৎসায় কোনো না কোনো সময় একটা প্রাণিজ ওষুধ, মানে প্রাণী থেকে যে এপিসপিল, তো প্রাণীজ একটা ওষুধ, আমরা সামনে আসতেছি, প্রাণীজ ওষুধ প্রযোজ্য হয়, যে ওষুধটি প্রুভিং এর সময় সংশ্লিষ্ট প্রাণীর জিনগত বেশ কিছু বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে, তাহলে ওই রোগীটার নির্মল আরোগ্যর আশা করা যেতে পারে। একটা গুরুত্বপূর্ণ কথা, বিলিয়ন ডলার, বিলিয়ন বিলিয়ন ডলারের মূল্যের একটা কথা। কথা হলো কি, যদি ক্যান্সার চিকিৎসার সময় বা জিনগত ত্রুটি আছে এরকম কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর চিকিৎসায় যদি এমন কোনো প্রাণীজ ওষুধ ওই রোগীর জন্য মানে নির্বাচিত হয়, সুনির্বাচিত হয়, যে ওষুধটা প্রুভিং এর সময় যা লক্ষণগুলো পাওয়া গেছে তার মধ্যে ওই সংশ্লিষ্ট প্রাণীর জিনগত কিছু বৈশিষ্ট্য সঙ্গে মিল আছে, তাহলে ওই রোগীকে আমরা নির্মল আরোগ্য দান করতে পারবো, এমন আশা করাটা ভুল হবে না। জিনের কথা বলতে গেলে সেটা আবার আলাদা ব্যাপার। জিন নিয়ে কথা বললে তো ঘন্টার পর ঘন্টা আলোচনা চলতেই পারে। প্রাণীর বংশগত বৈশিষ্ট্য, ধারা এবং স্বকীয়তা নির্ধারণ ও শনাক্তকারী ডিএনএর নির্দিষ্ট অংশ হলো জিন। জিন জীবের জন্য প্রোটিন তৈরি এবং শারীরিক গঠন, আচরণ, বৈশিষ্ট্য সমূহ নির্ধারণ করে দেয়। চোখের রং টং ইত্যাদি নির্ধারণ করে। আচরণ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ বা নির্ধারণ করতে জিন কোন রকম ছাড় দেয় না, যেটা যেরকম হওয়ার কথা সেরকমই সে করবে, আপোষ করে না। এক্ষেত্রে জিনের মধ্যে চরম স্বার্থপরতার পরিচয় পাওয়া যায়। আমরা আজকের এই ক্লাসে, আজকের আলোচনায় সংক্ষিপ্ত আকারে হলো স্বার্থপর জিন বা জিনের স্বার্থপরতা নিয়ে কথা বলবো, যদি সম্ভব হয়, সময় পাওয়া যায়। জিন কি করে বাবা মা বা পূর্বপুরুষদের কাছ থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে বিশেষ শনাক্তকারী বৈশিষ্ট্য স্থানান্তরিত করে, জীবের শারীরিক ও জৈবিক কার্যক্রম পরিচালনার জন্য দেহে প্রোটিন তৈরির নির্দেশনা দেয়। প্রতিটি জিন ডিএনএর অংশ, ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে। কোন জীবের জিনের ইতিবাচক বা নেতিবাচক পরিবর্তন বা মিউটেশন জীবের মধ্যে নতুন বৈশিষ্ট্য সৃষ্টি করতে পারে, যেটা আমরা করোনার সময় মিউটেশন নিয়ে অনেক, করোনা মহামারীকালে আমরা এই মিউটেশন নিয়ে অনেক কথা শুনেছি বা জেনেছি। এই এই যে বৈশিষ্ট্য সৃষ্টি করে, এটা প্রজাতির বিবর্তন ঘটাতে ভূমিকা রাখে। জিন সম্পর্কে একটু বলে নিলাম, সুবিধা হবে আলোচনায়। আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক ওষুধ।
এপিসমেল সম্পর্কে। এটি একটি ডক্ট্রিন রিমেডি। তারেক ইমাম স্যারের সাথে কথা হচ্ছিল সেদিন। তাই বলছি, স্যার এপিসমেল তো আসলে যত ডক্ট্রিন রিমেডি আছে তার মধ্যে শীর্ষে। হোমিওপ্যাথিতে যেসব ওষুধের মধ্যে বেশি বেশি ডক্ট্রিন অফ সিগনেচার পাওয়া যায়, আমার মনে হয় এপিসমেল সেগুলোর মধ্যে একদম উপরের সারির একটা ওষুধ। এই ডক্ট্রিন অফ সিগনেচারটা কোনো প্রাণীজ ওষুধের পাওয়া, তার মানে তার জেনেটিক বৈশিষ্ট্যগুলো বিদ্যমান থাকা। সো আমি যে বলছি ক্যান্সারের মতো ব্যাধি যেটা জিনগত বৈকল্য বা ত্রুটির কারণে হয়, সেটা যদি এপিসমেল সদৃশ হয়, তাই ওই ক্যান্সার, ওই রোগীর ক্যান্সার সারিয়ে তুলতে শতভাগ সক্ষম হবে এপিসমেল। আমি মনে করি এপিসমেল হোমিওপ্যাথিতে এতই গভীরক্রিয় গুরুত্বপূর্ণ একটা ওষুধ, যা প্রযোজ্য ক্ষেত্রে রোগীর জিনগত ত্রুটির কুপ্রভাব ছাড়িয়ে তুলতে পারে। জিনগত ত্রুটির যে কুপ্রভাব আছে সেটা ছাড়িয়ে তুলতে পারে। জিনগত বৈকল্যের কারণে সৃষ্ট জটিলতাগুলো সারিয়ে তুলতে পারে। এর মানে হচ্ছে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগ থেকে রোগীকে তুলে এনে স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করতে পারে এপিসমেল। এপিসমেল হোমিওপ্যাথিতে এমন একটি ওষুধ যেটির প্রায় সব রোগীর মধ্যে আচরণ, শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ, আবেগীয় পর্যায়ে ওষুধটির মানে ইত্যাদি ক্ষেত্র এবং আবেগীয় পর্যায়ে ওষুধটির ডক্ট্রিন অফ সিগনেচার পাওয়া যায়। আর এর প্রতিটি ডক্ট্রিন অফ সিগনেচারের মধ্যেই ওষুধটির মূল যে উপকরণ মৌমাছির জিনগত বৈশিষ্ট্য সেটা প্রতীয়মান হয়। এপিসমেল মৌমাছি থেকে প্রস্তুত করা হয়, এটা আমরা জানি। ওষুধটি হানি বি পয়জন নামেও পরিচিত। কোন দেশে হানি বি পয়জন বলে, এটাকে এপিস বলে না। এখন মৌমাছি সম্পর্কে একটু কথা বলতে হবে। মৌমাছির মৌচাকে বসবাস করার জন্য মৌচাকের তাপমাত্রা ৩৫ ডিগ্রি হওয়া প্রয়োজন। স্ট্যান্ডার্ড তাপমাত্রা হলো 35 ডিগ্রি সেলসিয়াস। যদি মৌচাকের তাপমাত্রা 30 ডিগ্রিতে নেমে আসে, তাহলে সব মৌমাছি একসঙ্গে ডানা ঝাপটাতে শুরু করে এবং ডানা ঝাপটাতে ঝাপটাতে তাপমাত্রা বাড়িয়ে নেয়। ওই চাকের, তার কলোনির মানে তার রাষ্ট্রের টেম্পারেচারটা বাড়িয়ে দেয়। আবার যদি মৌচাকের তাপমাত্রা 40 ডিগ্রিতে পৌঁছায়, তাহলে সব মৌমাছি একই সঙ্গে আবার উল্টো দিকে ডানা ঝাপটাতে শুরু করে। এই ডানা ঝাপটাতে ঝাপটাতে তাপমাত্রা আবার 35 ডিগ্রিতে নামিয়ে আনে। সুতরাং আমরা যদি এপিসমেল নামক ওষুধটি নিয়ে আলোচনা করতে চাই, তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে একটা বিষয়, সেটা হলো টেম্পারেচার, তাপমাত্রা। এটা মাথায় রাখতে হবে। প্রথম এই থার্মাল জিনিসটা বা তাপমাত্রার জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর আছে তাপমাত্রা নিয়ে আমি কথা বলবো, কিছু বিশেষ কথা বলবো। আমি মনে করি তাপমাত্রার অভিযোজ্যতা মানে হলো অ্যাডাপ্টেশন। তাপমাত্রার অভিযোজ্যতার এই বিষয়টি এপিসমেলের একটা ডক্ট্রিন অফ সিগনেচার। এপিসমেল রোগীর ডক্ট্রিন অফ সিগনেচার হলো গিয়া এই তাপমাত্রার বিষয়টি। কিভাবে সেটা আমরা আসবো সামনে। এপিসমেল সন্দেহাতীত ভাবে হোমিওপ্যাথির একটি উঁচু মর্যাদা সম্পন্ন ওষুধ, অথচ এই ওষুধটি সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা কম হয়েছে। ওষুধটির ব্যবহার আংশিক হয়েছে বলে মনে করা হচ্ছে। অন্তত আমরা যে সময়, আমি ব্যক্তিগতভাবে যে সময় হোমিওপ্যাথি প্র্যাকটিস শুরু করেছি, ওই সময় পর্যন্ত আমরা আমার জানা মতে ওই সময় পর্যন্ত ডাক্তার জেমস টাইলর কেন্টের লেকচার্স অফ হোমিওপ্যাথিক ম্যাথমেটিকার বর্ণনায় ছিল এপিসমেলের সর্বোৎকৃষ্ট বর্ণনা এবং বিশাল বিস্তৃত। কিন্তু মজার বিষয় হলো কেন্ট তার লেকচারে উল্লেখ করেছেন, আমরা অবশ্যই এপিসমেলকে দেখি সাধারণ শুরুর দিকের প্রবীণ লক্ষণগুলো, যা রোগীর রোগ লক্ষণগুলোর সঙ্গে প্রকাশিত হয় এই হিসাবে। কারণ আমরা আরো বর্ধিত অবস্থার, গভীরতর অবস্থার লক্ষণগুলো পাই না। আমরা রোগীর রোগটি বাড়বাড়ন্ত অবস্থায় দেখতে পাই এবং তা কেবল শুরু থেকেই বাড়বাড়ন্ত অবস্থার একটি রূপ মাত্র। তার মানে কি, এপিসের রোগী আক্রান্ত হওয়ার সাথে সাথে তার বাড়ান্ত অবস্থাটা খুব একদম সিভিয়ার পর্যায়ে তার যন্ত্রণাগুলো চলে আসে। ডক্টর কেন বলেন, আর আমরা অনুমান করে নেই শুরুর দিকে যা আছে রোগের পরিণতিতেও একই অবস্থা থাকবে।
কিন্তু আমরা এই ওষুধটি আরো গভীরতর স্তরে পৌঁছাতে পারবো যখন আমরা এর মানসিক ও আবেগীয় দিকের বৈশিষ্ট্যগুলো যথাযথ মূল্যায়ন করতে সক্ষম হব। তার মানে কি ওই সময় পর্যন্ত সক্ষম হননি। এপিসমেল সম্পর্কে প্রচলিত বইগুলোতে বদ্ধমূল একটা ধারণা প্রচার করা হচ্ছে দীর্ঘকাল ধরে। এটি একটি গরম কাতর ওষুধ। কেউ বলবেন যে এই এপিসমেল গরম কাতর না বা গরম কাতর, এটার পক্ষে বিপক্ষে কেউ বলতে পারেন এখানে? এখানে তো মানে ৫০-৬০ জন আছেন মনে হয়। একটু সাউন্ড করে বলেন যে এটা গরম কাতর না বা গরম কাতর। সবাই বলবেন গরম কাতর। এপিসমেল গরম কাতর না কেউ কি বলবেন? মেসেজ দিয়ে রাখেন, আমি দেখে নেব। তার কি প্রচলিত ধারণা কি? এটা গরম কাতর ওষুধ। কিন্তু বাস্তবতা এটা বলে না। বাস্তবতা হলো ভিন্ন। আমার প্র্যাকটিস লাইফে আমি অসংখ্য এপিসমেলের রোগী পেয়েছি। যারা গরম যারা শীত গরম উভয় কাতর অথবা শীত কাতর। অগণিত রোগী আমি পেয়েছি। শীত কাতরও পেয়েছি, শীত গরম উভয় কাতরও পেয়েছি। গরম কাতর তো আছেই। প্লাস শীত গরম উভয় কাতর। এরকম রোগীও অসংখ্য রোগী পেয়েছি। এর মানে এই না যে এপিসমেলের রোগী গরম কাতর না। এক কথায় বলতে গেলে এপিসমেলের বেশিরভাগ রোগী গরম কাতরই হন। শীত বা গরম কাতরতার চেয়ে এপিসমেলের রোগীর ক্ষেত্রে বাতাসের তাপমাত্রার প্রাধান্যই বেশি। এই যে আমি কথাটা ঘুরাই ওইখানে আনলাম। যে শীত আছে না গরম আছে, ইটস নট ম্যাটার। এটা কোনো ম্যাটার করে না। তবে তাপমাত্রার যে ওঠানামা এইটা তার কাছে ম্যাটার করে বেশি। তাপমাত্রা ৩৫°C নিচে নেমে আসলে এপিসমেলের কোনো রোগী শীতকাতরতা অনুভব করতে পারেন। আবার তাপমাত্রা ৪০° কাছাকাছি পৌঁছে গেলে এপিসমেলের প্রায় সব রোগী প্রচন্ড গরম কাতরতা প্রকাশ করে। আমরা আগেই বলেছি এপিসমেল এমন একটি ওষুধ যেটির প্রতি পরতে ডক্ট্রিন অফ সিগনেচার রয়েছে। সুতরাং এই ওষুধের অধীন রোগীর অভ্যন্তরীণ প্যাথোলজি ও বৈশিষ্ট্যপূর্ণ দিকগুলো বুঝতে হলে আমাদের বুঝতে হবে মৌমাছি মানবদেহে ও মানব মনে বা মানুষের বিভিন্ন স্টেটে স্তরে বিভিন্ন লেভেলে কি প্রভাব ফেলতে সক্ষম হয়, কি প্রভাব ফেলতে পারে। আরো স্পষ্ট করে বললে মানবদেহে মৌমাছি হুল ফোটালে কেমন অবস্থা এবং এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি এবং মানে কিছুদিন পরে বা কিছু সময় পরে কি অবস্থা হতে পারে। আমরা জানি মৌমাছি আমাদের শরীরে হুল ফোটালে আক্রান্ত স্থান আকস্মিকভাবে ফুলে যায়। দেখলে মনে হয় সেখানে ত্বকের নিচে কোনো তরল পদার্থ বা ফ্লুইড জমে গেছে, যা গরম আগুনে ঝলসে যাওয়ার মতো জ্বালা, ফুল ফুটানো জ্বালাযুক্ত। এই যন্ত্রণা এতটাই তীব্র হয় যে আক্রান্ত ব্যক্তি চিৎকার করতে বাধ্য হন। খুব কম সংখ্যক লোক আছেন যারা মৌমাছির হুল ফোটার পরে চিৎকার না করে থাকতে পারেন। আমি দেখেছি এরকম একটা মানুষ দেখেছি যে ৩টা-৪টা হুল ফুটাই দিয়েছে বড় মৌমাছিতে, কিন্তু তার কোনো নাই। আস্তে নিজে টেনে ফেলে দিছে। মনে হয় তাকে মশায় বা পিঁপড়ায় কামড়াইছে। আচ্ছা, এইটা কেন হয়? এটা যদি সুযোগ পাই আমি আলোচনা করব। এক। আর দ্বিতীয় কথা আরেকটা জিনিস যে আমি কোথাও একটা পড়েছি যে মৌমাছি কামড়ালে মৌমাছির যে হুলে যে বিষ থাকে এটা ক্যান্সার প্রতিরোধ করে। আমি ঠিক বলতে পারছি না, যে কেউ জানলে একটু জানাবেন। আবার কোনো ক্ষেত্রে হুল ফোটার অল্প সময়ের মধ্যে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিয়ে ওই আক্রান্ত ব্যক্তির জীবন বিপন্ন করে তুলতে পারে। তাপ ও স্পর্শে এই ধরনের অবস্থাপন্ন রোগীর অবস্থা বা যন্ত্রণা আরো খারাপ হতে পারে এবং খারাপ হয়। স্পর্শে বৃদ্ধিযুক্ত হওয়ার লক্ষণটি আমরা এপিসমেলের অন্যতম আরেকটি ডক্ট্রিন অফ সিগনেচার হিসেবে বিবেচনা করতে পারি। আমরা সবাই জানি মৌমাছি কোনোভাবেই স্পর্শ করা বা এদের উপর কোনো ধরনের হস্তক্ষেপ পছন্দ করেন না। মৌমাছি ধরতে গেলে ভন করে মানে সরে যাবে।
অন্য কোনো পোকামাকড়ের কাছে আসলেও ভন করে সরে যাবে। সে স্পর্শ পছন্দ করে না। ঠিক এপিসমেলের রোগীও তাকে কেউ স্পর্শ করুক বা তার আক্রান্ত জায়গায় বা তার কোনো ব্যাপারে কেউ ইন্টারফেয়ার করুক, এটা সে চায় না। এমনকি অতিরিক্ত তাপ ও সহ্য করতে পারে না। যা আমরা আগে বলেছি। বেশি টেম্পারেচার বেড়ে যাওয়া এটাও একটা মানে ইন্টারফেয়ার করা। যে পরিবেশ তার উপর ইন্টারফেয়ার করতে চায়। সে এটা সহ্য করতে পারে না। এপিসমেলের সমগ্র প্যাথোলজি প্রাথমিকভাবে রোগীর বাহ্যিক অবস্থা থেকে বিচার করা হয়ে থাকে। ওষুধটির অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্য যদি আমরা অনুধাবন করতে পারি এবং আমরা তা গভীরভাবে ধারণ করতে পারি, তাহলে এর অন্তর্নিহিত সক্ষমতা প্রমাণ করা জটিল হবে না। সব খটকা, খটকা কথা বলতেছি। সোজা কথা বলবো সামনে। এপিসমেল সাধারণভাবে গরম কাতর। বিশেষ করে আক্রান্ত স্থানে তিনি তাপ সহ্য করতে পারেন না। আক্রান্ত স্থান মানে তার যে অর্গানটা অসুস্থ হয়, যেখানে তার রোগ লক্ষণ প্রকাশ পায়। স্পর্শ সহ্য করতে পারেন না। এই স্পর্শ সহ্য না করতে পারার মধ্যে আরেকটা অন্তর্নিহিত অর্থ আছে। তিনি কোনো ব্যাপারে অন্যের হস্তক্ষেপ বা খবরদারি পছন্দ করেন না। তিনি এই হস্তক্ষেপ যেমন আক্রান্ত স্থানে অর্থাৎ দৈহিকভাবে পছন্দ করেন না, একইভাবে মনস্তাত্ত্বিকভাবে বা ইমোশনালিও তার উপর কেউ প্রভাব বিস্তার করুক বা ইন্টারফেয়ার করুক, এটা তিনি পছন্দ করেন না। আমরা আগে বলেছি মৌমাছি নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে বেশি বা কম উত্তাপে থাকতে পারে না। আর মৌচাকের তাপমাত্রা স্বাভাবিক রাখতে এরা সরলভাবে ও উল্টোভাবে ডানা ঝাপটিয়ে মৌচাকের তাপমাত্রা কমায় এবং বাড়ায়। আপনি অবশ্যই এমন রোগী আপনার চেম্বারে পাবেন। এরকম রোগী আপনি পাবেন। আমি পাই, প্রায়ই পাই। এগুলো রোগীরা আমাদেরকে ক্লু দেয়। ওষুধ নির্বাচনের ক্লু। কিরকম? এই সে আসছে, চেম্বারে হয়তোবা এসিও চলতেছে অথবা ফ্যান চলতেছে। সে একটা হাত পাখা নিয়ে বাতাস করতেছে নিজেকে। ওই পাখাটা নিয়ে সে আপনার সামনে হাজির হলো। তিনি পাখা দিয়ে কিছু সময় তার শরীরে বাতাস করবেন। এরপর ওই সুন্দর সুদর্শন পাখাটা ভাঁজ করে, ঠিক আছে, তার ব্যাগে রেখে দিবেন। আবার কিছুক্ষণ পর তিনি ব্যাগটা খুলে ওই নিজের অজান্তেই ব্যাগটা খুলে পাখাটা বের করবেন। আবার নিজেকে একটু বাতাস করবেন। আপনি প্রাথমিকভাবে এই রোগীটাকে এপিসমেল বিবেচনা করুন। খুব একটা ভুল হবে না। যদিও লিলিয়াম টিগ্রি নামের রোগীতে এরকম একটা অবস্থা আছে। কিন্তু সেটা আরো ব্যাকুলতা। সেটা কি বলবে, আপনার ফ্যানটা একটু বাড়াই দেন তো বা এসির টেম্পারেচার একটু কমাই দেন তো। সে আবার দৌড়ে গিয়ে ফ্যানের নিচে বসবে। কিন্তু এপিসমেল সেইটা না। সে যেখানে আছে সেখানেই থাকবে। কিন্তু ওই তাপমাত্রা একটা নির্দিষ্ট মানে অবস্থানে রাখার জন্য সে হাতে পাখা রাখবে। একটু আগে আমরা যেমনটা বলেছিলাম, এপিসমেলকে বুঝতে হলে প্রথমত আমাদের ওষুধটির অধীন রোগীর বাহ্যিক দিকের পর্যবেক্ষণ আগে করতে হবে। একইভাবে এপিসের রোগ লক্ষণগুলো প্রকাশ পায় রোগীর দেহের উপরিভাগে বা বাইরের দিকে। ইন্টারেস্টিং ব্যাপার। এটা ডাক্তার জেমস টাইলার কেন বলে গেছে। তো তুমি আপনি এপিসমেলের রোগী বাহ্যিকভাবে দেখে তাকে শনাক্ত করুন। তারপর তার অন্তর্নিহিত বিষয়গুলো বোঝার চেষ্টা করুন। কারণ আপনি চাইলে ১ম এই তার ভেতর থেকে বুঝতে পারবেন না। আর এপিসমেলের সবকিছু বাইরের দিকটাই। তার রোগ আক্রমণগুলো শরীরের বা অঙ্গ-প্রত্যঙ্গগুলার বাইরের দিকে হয়। আচ্ছা কিভাবে হয়? এপিসমেলের প্রাথমিক ক্রিয়া প্রকাশ করে ত্বক, আমাদের চামড়া বা ত্বকে। মিউকাস মেমব্রেন, সেরাস মেমব্রেনের উপরে। এসব স্থানে শোথ তৈরি বিশেষ প্রবণতা থাকে এপিসমেলের। আবার এসব স্থানের শোথ থেকে ক্ষরণও হতে পারে। আমরা দেখি এপিসমেল রোগীর দেহের বাইরের দিকে থাকে শোথ। লাল রঙের উদ্ভিদ যা কোনো সময় আর্টিকেরিয়ার মতো। বাংলায় যেটাকে বলে কেউ বলে আমবাত। শীতপিত্তের মতো। শীতপিত্ত শব্দটা আপনারা লেখায় পাইবেন। শীতপিত্ত লেখাটা আপনারা বাংলা বইয়ে পাইবেন। অনেক ভালো মনীষী শীতপিত্ত লিখে গেছেন। কিন্তু আমি নিশ্চিত যে ৯০ ভাগ পাঠক জানেন না যে শীতপিত্ত কি। আমরা যেটাকে আর্টিকেরিয়া বলি ইংরেজিতে, ওইটাকে ওই সাধু ভাষায় বাংলায় শীতপিত্ত বলা হতো কবিরাজি ভাষায়, শাস্ত্রীয় ভাষায়। বিশেষ করে আয়ুর্বেদিক ভাষায় শীতপিত্ত। কোনো এলাকায় আঞ্চলিক ভাষায় এটাকে ওতরাও বলা হয়।
আমাদের দক্ষিণাঞ্চলের অনেকগুলো জায়গায় ওতরা বলে। আচ্ছা, কখনো বা স্কাবিসের মতো উদ্ভিদ আমরা দেখতে পাই এপিসমেলে। আবার ইরিসিপ্লাসও হয়। প্রকৃতিগতভাবে যা গরম থাকে, এতে থাকে আগুনে ঝলসে যাওয়ার মতো জ্বালা বা হুল ফোটানো প্রকৃতির তীব্র ব্যথা। এগুলো ত্বকের উপরিভাগে দেখা দিলেও তার শ্লেষ্মিক ঝিল্লি পর্যন্ত বিস্তৃত হয়। মানবদেহের বাইরের দিক বলতে যে বিশাল একটা মানে প্রত্যঙ্গ আছে আমাদের, সেটা হলো ত্বক বা চামড়া। স্কিন সবচেয়ে বড় প্রত্যঙ্গ মানুষের। স্কিন যেহেতু খুব বড় প্রত্যঙ্গ, স্কিনের উপরে সে ক্রিয়া প্রকাশ করে, তা ওষুধের ব্যাপকতাও তো বড়, বিশাল। ত্বক ও ত্বকের নিচে অবস্থিত শ্লেষ্মিক ঝিল্লি সমূহকে বোঝায়। তাই ত্বক বলতে কি, বাইরের দিক বলতে যে আমাদের শরীরের বাইরের অঙ্গটা হলো ত্বক, এবং ত্বকের নিচে অবস্থিত শ্লেষ্মিক ঝিল্লি সমূহ, এটাও কিন্তু ত্বকের একটা অংশ। আমরা যখন মানবদেহের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিষয়গুলো, মানে একদম ভেতর থেকে একদম সারফেস পর্যন্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তখন আমরা মস্তিষ্ক, হৃৎপিণ্ড, অন্যান্য অভ্যন্তরীণ অর্গানগুলোকে দেহের কেন্দ্র বলে মনে করি। মানে এটা ভেতরের, মানে সেন্ট্রালের। আবার এই অর্গানগুলোরও উপরিভাগ আছে, কিন্তু এই অর্গানগুলোরও বাইরের প্রত্যেকটা অর্গানেরই বাইরের দিকটা আছে। উপরিভাগের আবরণ বা আচ্ছাদনকে এদের বাহ্যিক অংশ বলা হয়। যেমন মস্তিষ্ক এবং মেরুদণ্ড অভ্যন্তরীণ একটা অঙ্গ। ঠিক এর বাইরের দিকটা হচ্ছে, মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বাইরের দিকটা কি থাকে, আমাদের মগজের বাইরের দিকে রয়েছে মেনিনজিয়া নামক আবরক পর্দা। আমরা মেনিনজিয়াকে মস্তিষ্ক মেরুদণ্ডের বাইরের দিক বা উপরিভাগ বা সারফেস বলে বিবেচনা করে থাকি। তো যদি এপিসমেল কোন রোগীর মস্তিষ্ক আক্রমণ করে, তাহলে মেনিনজিয়াকে ধরবে। যদি এপিসমেল কোন রোগীর স্পাইন আক্রমণ করে, তাহলে তার স্পাইনের বাইরে যে মেনিনজিয়া আছে সেইটা ধরবে। এপিসমেল তখন শরীর অভ্যন্তরের কোনো অঙ্গ আক্রমণ করে, তখন সাধারণত অভ্যন্তরীণ অঙ্গের বাইরের বা উপরিভাগের দিকটা থেকে আক্রমণ শুরু হয়। এপিসমেলের বিশেষত্ব হলো এটি অভ্যন্তরীণ অঙ্গগুলোর আবরক বা আচ্ছাদনকে, যেমন এই আবরক আচ্ছাদন কি, শরীরের ভেতরে যে আবরক আচ্ছাদন থাকে, এটা কি সেরাস মেমব্রেন, এই সেরাস মেমব্রেনকে আক্রমণ করে। সেরাস মেমব্রেন কি, এটা আমাদের বুঝতে হবে। সেরাস মেমব্রেন হচ্ছে শরীর অভ্যন্তরে এক ধরনের পাতলা ঝিল্লি বা পর্দা, যা হৃৎপিণ্ড, যকৃৎ এই ধরনের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে আচ্ছাদিত করে রাখে এবং এবং সুরক্ষা দেয়। সেরাস মেমব্রেন দেহের অভ্যন্তরীণ, মানে যে হোলগুলো আছে, গহ্বরগুলো আছে, সেই গহ্বর এবং অঙ্গগুলোর মধ্যে ঘর্ষণ কমানোর জন্য সেরাস ফ্লুইড নিঃসরণ করে, এক ধরনের তরল পদার্থ, জৈবিক তরল পদার্থ নিঃসরণ করে, যেটা রক্তেরই একটা উপাদান। যাই হোক, এপিসমেলের একটি সাধারণ প্রবণতা হলো ধারণ করা বা ধরে রাখা। এই আবার ধারণ করা বললে আবার অন্য জিনিস মাথায় এসে যায়। এপিসমেল মিউকাস মেমব্রেন, সিরাস মেমব্রেন ও ত্বকের মধ্যে জৈবিক তরল বা পানি ধারণ করে রাখে, লিকুইড সাবস্টেন্স ধারণ করে রাখে। কোথায়? মিউকাস মেমব্রেন আর সিরাস মেমব্রেন এবং আমাদের যে স্কিন আছে, ত্বক আছে, এটার মধ্যে পানি ধারণ করে রাখে। আমরা কথাটি ঘুরিয়ে বলতে পারি। ঘুরিয়ে বললে কি হয়, এপিসমেল মানবদেহে তরল পদার্থ সংরক্ষণ করে রাখে। এপিসের স্রোত আছে, বিভিন্ন ধরনের স্রোত ফুলে যায়, এবং ফুলে গেলে কি সেটা ব্যাগের মতো ফুলে যায়, এবং চাপ দিলে মনে হয় যেন যেটা মানে গর্ত হয়ে যায়, অর্থাৎ শরীরে পানি জমে যায়। পানি কিন্তু এই যে ত্বক, মিউকাস মেমব্রেন, সেরাস মেমব্রেন এই সমস্ত জায়গায় খুব বেশি বেশি পানি ধরে রাখে, সে ধরে রাখে। রিটেনশন তৈরি করে, রিটেনশন মানে রিটেইন করে, সে ধারক হিসাবে কাজ করে এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো। এই অবস্থায় তার পিপাসা শূন্যতা দেখা দেয়, কারণ তার শরীরে পর্যাপ্ত পানি আছে। যদি পানি তার ক্ষতি করে, এই জলীয় পদার্থ তার ক্ষতি করে, কিন্তু তারপরও তার এই পিপাসা শূন্যতা দেখা দেয়, সে পানি কম খায়, খেতে চায় না। আচ্ছা, মৌমাছি ফুল, আচ্ছা, আচ্ছা বলে কি যে সে ধারণ করে,
এপিসমেল মানবদেহে তরল পদার্থ সংরক্ষণ করে রাখে, সংরক্ষণ কথাটা আসছে। তো সংরক্ষণ যদি হয় এক্ষেত্রে এই লক্ষণটিকে আপনি এপিসমেলের আর একটা ডক্ট্রিন অফ সিগনেচার বলবেন না? এটা তো বলতেই হবে, কারণ মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে এবং মৌচাকে সংরক্ষণ করে রাখে। তাহলে ও তো ওইরকম লিকুইড সাবস্টেন্স, এই 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 রুগী, এপিসমেলের রুগী লিকুইড সাবস্টেন্স ওইভাবে রাখে। এবং এপিসের যে শোধগুলো ফোলাগুলো হয় যখন তলপেটের এই ত্বকে পানি জমা হয় তখন পেটটা এমন ঝুলে পড়ে দেখলে মনে হয় যেন একটা মৌচাক। আপনার উর্দু দেশে ব্রেস্টের নিচে বা ব্রেস্ট যখন ফুলে যায় এবং এর ত্বকগুলো ফুলে যায় তখন দেখলে মনে হবে মৌচাক। এবং চোখের নিচগুলো যখন ঝুলে পড়ে তখন ব্যাগ বা থলির মতো। এবং একটা মৌচাককে যদি আপনি একদম কনসিস করে ছোট করে আনেন যেরকম হবে ওটা ঠিক সেরকম হবে। এপিসমেলের চোখের পাতার নিচে শোথ নিয়ে সবাই বলে যে খুশির মতো ঝুলে পড়ে। এটা মনে রাখতে হবে, বাম চোখের ডান দিক আর ডান চোখের বাম দিক কি না, ডান চোখের ডান দিক, বাম চোখের ডান দিক, এই দুই দিকটা ঝুলানো বেশি থাকে, বিপরীত দুই দিক অপেক্ষাকৃত সরু থাকে। দিস ইজ এপিসমেল। আর সেখানে যদি ফ্লুইড জমছে, পানি জমেছে, এটা যদি আপনি নিশ্চিত হতে পারেন যে এখানে রিটেনশন হয়েছে ফ্লুইডের, তো সেখানে এপিসমেল হবে। আদারওয়াইজ এটা এপিসমেল না, অন্য ওষুধ আপনাকে খুঁজতে হবে। আমরা নেট্রামিউটিকামের ক্লাসে নেট্রামিউটিকাম সম্পর্কে বলেছিলাম ওষুধটির একটা বিরাট ধারক, অর্থাৎ রিটেইনার। এটি সবকিছু ধারণ করে রাখে, রোগীর যে কোনো রোগ অবস্থা, কোনো জটিলতা, এমনকি তার আবেগীয় বিষয়গুলো দীর্ঘকাল ধারণ করে রাখেন নেট্রামিউটিকাম ব্যক্তিত্ব। আমরা এই কথাও বলেছিলাম এই যে ধারণ করে রাখা, কোনো কিছু আটকিয়ে রাখা বা সঞ্চিত করে রাখা, সংরক্ষণ করে রাখা, এটি একটি প্রকট সাইকোটিক প্রবণতা। আমরা এপিসমেলের এই যে পানি ধারণ করে রাখে বা তরল পদার্থ শরীরে ধরে রাখে, এই ধারণ করে রাখার যে সক্ষমতাকে সাইকোটিক হিসেবে বিবেচনা করতে পারি। এর মানে হলো এপিসমেলের অ্যান্টিসাইকোটিক গুণ বিদ্যমান রয়েছে। আমার কাছে মনে হয় এপিসমেল এটি অ্যান্টিসোরিক ওষুধ। তবে কোনো এপিসমেল রোগীতে অ্যাসোরিক অবস্থা পাওয়া যায়। অ্যাসোরিক অবস্থাটি হলো ঠিক সোরা নয়, তবে সোরার মতোই একটা অবস্থা। এদের মধ্যে সোরার উচ্ছ্বাস থাকে, তবে সেটা সুপ্ত, হিডেন। ডাক্তার ভি কে চৌহান ও ডাক্তার মিতা গুপ্ত এপিসমেলকে স্ট্রামাস ধরনের ওষুধ বলে আখ্যায়িত করেছেন। স্ট্রামাস অর্থ হলো স্ক্রোফিউলা বা ক্ষয়রোগের প্রবণতা যুক্ত, বিশেষ করে লিম্ফ নোডের প্রদাহ ও টিউবারকুলোসিস সম্পর্কিত। এই শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে বোঝানো হয় যিনি শরীরের ক্রনিক ইনফেকশন বা টিউবারকুলাস লক্ষণ প্রকাশ করে থাকেন। আমরা জানি যে প্রাচীন অনেক হোমিওপ্যাথিক চিকিৎসক বলেছেন স্ক্রোফিউলা হচ্ছে সোরা এবং সিফিলিসের মিশ্র একটি শারীরিক অবস্থা, যা টিউবারকুলার অবস্থার খুব কাছাকাছি। সুতরাং এপিসমেলের মধ্যে অ্যান্টি টিউবারকুলাস ও অ্যান্টি সিফিলিটিক গুণও বিদ্যমান থাকার কথা এবং আছে। এপিসমেল ক্যান্সার আক্রান্ত রোগীকে সারিয়ে তোলার সক্ষমতা সম্পন্ন একটা ওষুধ, এটা আমরা আগে বলেছি। আমি এর ফাঁকে আমার একটা রোগীর কথা বলি। একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক। তার ডান পায়ের কোড়ে আঙ্গুলে ক্যান্সার ধরা পড়ায় অ্যালোপ্যাথিক চিকিৎসকেরা এটা পরীক্ষা নিরীক্ষা করে আক্রান্ত আঙ্গুলটি কেটে ফেলেন। কয়েক দফা কেমো দেওয়ার ব্যবস্থা করেন, পরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তাকে জানিয়ে দেন যে তিনি ক্যান্সার থেকে মুক্ত। ওকে, কিন্তু দুর্ভাগ্য তার ১.৫ বছরের মাথায় তার একই পায়ে চতুর্থ আঙ্গুল, যেটা অর্থাৎ কোড়ে আঙ্গুলের পাশে যে আঙ্গুলটা, আঙ্গুলে আবার প্রদাহ শুরু হয়, অস্বাভাবিক যন্ত্রণা শুরু হয়। বায়োপসি করে সেখানে আবার নতুন করে ক্যান্সার ধরা পড়ে। এবার চিকিৎসকেরা তার হাঁটুর নিচ থেকে পুরো পাটাই কেটে ফেলার পরামর্শ দেন। বলছে যে হাঁটুর নিচ থেকে মানে পাটা কেটে ফেলতে হবে। তখন তিনি পা আর কাটান না, কেমনে ওই
দেখি কোনো গতি আছে কিনা হোমিওপ্যাথি। কিভাবে খবর নিয়ে আমার কাছে আসেন। যদিও ভদ্রলোক আমাদের এলাকারই একই উপজেলায়, কিন্তু আমার লোকেশন থেকে অনেক দূরে, একদম সীমানায়। আমি তার চিকিৎসা শুরু করেছিলাম ফেরামেটালিকাম দিয়ে। এরপর ফেরামেটালিকামের কিছু বিষয় ছিল, এটা দেওয়ার পরে তারপরে এপিসমেল আসছে এবং এপিসমেলের অধীনে রাখতে হয়েছিল তাকে দীর্ঘদিন। প্রায় ১ বছরে এপিসমেল M2 থেকে M28 পর্যন্ত দেওয়া হয়েছিল এই ভদ্রলোককে। এপিস তাকে পুরোপুরি সুস্থ করে তোলে। আমার সম্মতি নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ৩ বার বায়োপসি করার পরে তাতে তার শরীরে ক্যান্সারের অস্তিত্ব আর পাওয়া যায়নি। বছর ৩ পর অন্য সমস্যার কারণে তিনি আমার কাছে এসেছিলেন। তখন তাকে আমি ২-৪ টা মাত্রা সালফার 200 সি পোটেনসি দিয়েছিলাম। সালফার। ওই সুস্থ হওয়ার বছর ৩ পরে। এরপর তিনি দীর্ঘদিন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। একইভাবে আরো অন্তত ৪ জন ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসায় এপিসমেল আমাকে সফলতা এনে দিয়েছে। এবং সেখানে অন্যান্য ওষুধও লেগেছে অবশ্য। সুতরাং কিন্তু মেইন কাজটা করেছে এপিসমেল। সুতরাং আমি ব্যক্তিগতভাবে অবশ্যই দাবি করব, এপিসমেল ব্যক্তিগত দাবি, কিন্তু এটা আমার ক্যানসারাস মায়োজমের একটা গুরুত্বপূর্ণ ওষুধ। এপিসমেলের মানসিক ও আবেগীয় বিষয়গুলো ভীষণ চমকপ্রদ। আমরা যখন এপিসমেল অধিকারীর অসুস্থতার জন্য তাকে পর্যবেক্ষণ করতে শুরু করি, তখন প্রায় ক্ষেত্রেই দেখি হিংসা, রাগ, বিরক্তি থেকে তার রোগের উৎপত্তির বিষয়টি শনাক্ত হয়। তার শরীরের ত্বক, মানে চামড়া, স্কিনটা হলো মোমের মতো, মৌচাকের মোমের মতো। বাজারে যে মোম কেনেন ওইটা না। ওয়াক্স ঠিক ওই যে মানে মানে মৌচাকের মোম যেটা, ঐরকম। এপিসমেল ব্যক্তিত্ব খিটখিটে ও নার্ভাস প্রকৃতির হন। তিনি কোনো কিছুতেই খুশি হতে পারেন না। তাকে কিছুতেই খুশি করা সম্ভব না। তার জিহ্বার ডগাটা সাধারণত সরু থাকে, লম্বা, এবং ডগাটা তীক্ষ্ণ। জিহ্বাটা একটা ত্রিভুজাকৃতি কল্পনা করতে পারেন, এবং জিহ্বার মাথা যত সরু হওয়া সম্ভব এপিসমেলে তত সরু হয়। এবং এপিসমেলের চেয়ে সরু জিহ্বা আর কোনো ওষুধে আমি দেখিনি, বিশেষ করে নারীদের। যদি কোনো ফিমেল পেশেন্ট জিভ দিয়ে তার নাক ছুঁতে পারে, এক্সেপশনাল কেস, তাহলে ওই পেশেন্টটাকে আপনি প্রথমেই ধরবেন যে এপিস না তো, আপনি ঘেঁটে দেখবেন এবং খুব একটা ভুল হবে না। এপিসমেল হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, এপিসমেল কান্নাপ্রবণ, অনেকটা নেট্রা মেয়রের মতো, কোনো সময় তার চেয়েও বেশি। মনে হয় সারাক্ষণই তিনি কান্না করতে পারেন। হতাশাগ্রস্ত, নিরুৎসাহিত, তার চলন বেজায় বেখাপ্পা। চলন, হাঁটা চলা, উঠা বসা বেজায় বেখাপ্পা ধরনের, বেমানান, আনকোড়া, অজ্ঞতায় ভরা। তিনি কাজকর্মে, চলনে বলনে অসাবধান, অপটু। আমাকে যদি মোটা দাগে এপিসমেলের আবেগীয় অবস্থা সম্পর্কে বলতে বলা হয়, আমি বলব এপিসমেল এমন এক ব্যক্তিত্ব যিনি তার আবেগ ও পারিপার্শ্বিকতার মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে পারেন না। তার যে ইমোশন এবং এনভায়রনমেন্ট, পারিপার্শ্বিকতা, এটার মধ্যে উনি সামঞ্জস্য রক্ষা করতে পারেন না। তিনি ভীষণ অসাবধানী ও আনাড়ি প্রকৃতির মানুষ। তিনি যদি সরল রাস্তায় হাঁটতে শুরু করেন, তাতেও হোঁচট খেয়ে পড়ে যাবেন ধপাস। একজন এপিসমেল নারী যদি সেলফ থেকে একটা প্লেট নামাতে যান, তাহলে হয়তো আরো ২ টা প্লেট ঝপাং করে ফেলে দিবেন। এবং হয়তোবা ওই ২ টা প্লেট ভেঙে টুকরা হয়ে গেছে। নামাইতে গেছে একটা, ভাঙছে ২ টা। তিনি এসবের কোনো উত্তর দিতে পারেন না যে কেন এমন হচ্ছে।
তিনি নিজেও জানেন না যে কেন এমন হচ্ছে। আপনি হয়তো এই কথাগুলো বিশ্বাস করতে পারবেন না। আমি এখন যেটা বলছি। যে এই কথাগুলো বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাস করতে পারারও কথা না। এরকম মানুষ হয় নাকি? এপিসমেলের ভেতরের খবর আমরা বাইরে খুব কম জানি। তিনি যে প্রতি সপ্তাহে ২-১ টা আসবাবপত্র বা এই যে বাসন-কোসন ভেঙে ফেলেন, এ কথা তো বাইরের মানুষের কাছে উনি বলবেন না। বা উনার ফ্যামিলির কেউও বলবেন না। কিন্তু ঘটনা এরকম ঘটছে। একজন এপিসমেলের রোগীর বাসায় গিয়ে যদি এসব ঘটনা প্রত্যক্ষ করেন অথবা কোন রোগী যদি আপনার কাছে সরলভাবে নিজের জবানবন্দি দেন, তাহলে অবিশ্বাসের সুযোগ নেই। মজার একটা ঘটনা বলি আমি শোনেন। খুব কাছে সম্প্রতি খুবই কাছাকাছি সময়। আমার চেম্বারে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এসেছেন। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রী চিকিৎসা করার জন্য। তার জরায়ুর বাইরের দিকে দেয়ালে ৯ সেন্টিমিটার বাই ৮.৫ সেন্টিমিটার আকারের একটা ফাইব্রয়েড টিউমার। অনেক গাইনি বিশেষজ্ঞ দেখিয়েছেন। ঠিক আছে? মানে সার্জন দেখিয়েছেন। দেখে তিনি কোন সুফল পাননি। তাকে অস্ত্রোপচার করানোর জন্য সরাসরি পরামর্শ দিয়ে দিছেন। যা হোক, ওই রোগী আসছেন আমার কক্ষে আসছেন। তার চেম্বার ঢুকে একটু বসার জায়গা আছে ওয়েটিং রুম। তারপরে আরেকটু সামনে আমার ওই ভেতরে আমার যে চেম্বারটা, যেখানে আমি রুগী দেখি। আমার কক্ষে ঢুকতে গিয়ে একটা ধাক্কা খান ১ম চেয়ারের হাতার সঙ্গে। ওই যে বলছি ধপাস। সরি বলে তিনি একটু সাবধান হয়ে চেয়ারে বসেন। এরপর তিনি ভ্যানিটি ব্যাগটা রাখতে যান। মানে হাত থেকে ভ্যানিটি ব্যাগটা রাখতে গিয়ে হাতে লাগিয়ে টেবিল থেকে আমার ল্যাপটপ ফালাই দিলেন। তিনি আবার সরি বলে ল্যাপটপটা উঠিয়ে টেবিলে রাখতে গিয়ে সেখানে আরেকটা ধাক্কা। চা খাওয়ার একটা মগ ছিল, মগটা ঝপাং করে নিচে। তিনি আবার সরি বললেন, আমি বলছি, "ঠিক আছে, ঠিক আছে, আপনি বসুন। আমি দেখছি।" ওই রোগিণীর জন্য এপিসমেল প্রযোজ্য হয়েছিল। দেখছেন যে কতগুলা ঘটনা। সে ঢুকে চেয়ারের হাতায় লাগছে। বসতে গিয়ে ভ্যানিটি ব্যাগ রাখতে গিয়ে আমার ল্যাপটপ ফালাই দিছে। ল্যাপটপ উঠিয়ে রাখতে গিয়ে আবার চায়ের কাপ ফালাই দিছে। দিস ইস ফ্যাক্ট। তার এই ধরনের বেখাপ্পা চালচলনই আমাকে এপিসমেলের ক্লু ধরিয়ে দিয়েছিল। এবং ফাইনালি দেখছি হ্যাঁ, উনি এপিস। এই যে তার এক্টিভিটিস, এটা আমাকে এপিসমেলের স্পষ্ট ক্লু দিছে। যে এপিস ছাড়া এরকম হওয়ার কথা না। চিকিৎসা চলাকালে তার ভাষ্যমতে, উনার যে ভাষ্যমতে যে উনি ২য় বার ওষুধ নিয়েছে আমার থেকে তখন। হোমিওপ্যাথিক ওষুধ শুরু করার ১.৫ মাসের মাথায় আল্ট্রাসোনোগ্রাম করিয়ে দেখেন তার জরায়ু টিউমারের অস্তিত্ব নাই। বাহ! ফাইন। ওষুধ চলতেছে। হয়তোবা পরবর্তীতে আরো কোনো মাইজেমেটিক ওষুধ লাগবে। দেখি সেটা পরের ব্যাপার। এপিসমেলের রোগী সাধারণত ঈর্ষাপরায়ণ ও হিংসুটে হয়। আমরা বেশ কিছু হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে হিংসার বিষয়টি পাই। তবে এপিসমেলের ঈর্ষা, হিংসার বিষয়টি সবথেকে আলাদা, ভিন্ন। তিনি ঈর্ষা বা হিংসার বিষয়টি প্রকাশ করতে পারেন না। জর্জ ভিতলকাস লিখেছেন, একজন এপিস নারী হয়তো একজন পুরুষকে পছন্দ করলেন। তার সঙ্গে সম্পর্ক গড়ে তুললেন। তিনি শুরু থেকেই এমন ভাবতে থাকেন, ওই নারীটা এমন এপিসমেলের নারীটা এমন ভাবতে থাকেন, এই মানুষটি এখন থেকে শুধুই তার। হয়তো কিছুকাল তারা একসঙ্গে থাকলেন। এটা অবশ্য পশ্চিমা দেশগুলোর যে কালচার, সেই কালচার অনুযায়ী যে লিভ টুগেদার করা, একসঙ্গে থাকলেনও। এরপর তার পুরুষ সঙ্গীটি হয়তো আরো একটি সম্পর্কে জড়িয়ে গেলেন। এরপর ২য় বা ৩য় কোনো সম্পর্কে জড়িয়ে পড়লেন। তখন তিনি তার সঙ্গীর নির্দিষ্ট কিছু বিষয় ও গতিবিধি পর্যবেক্ষণ করবেন। এপিসমেল দেখবেন যে পর্যবেক্ষণ করবেন। তিনি হয়তো জেনেও সবকিছু হালকাভাবে উড়িয়ে দেবেন। বিশেষ কিছু বলবেন না। কিন্তু বিষয়টি কি এখানেই শেষ? না। তিনি ভেতরে ঈর্ষা ও হিংসার আগুনে জ্বলতে থাকবেন। এই অবস্থা থেকে তার কঠিন কোনো রোগের সূচনা হয়ে যেতে পারে। তাহলে কি ঈর্ষা শুরু হয়, ঈর্ষার শেষ পর্যায়ে গিয়া এপিসের রোগটা শুরু হয়। হিংসা শুরু হয়। যতক্ষণ হিংসাটা থাকে ততক্ষণ এপিসমেল অসুস্থ হয় না। হিংসা বিদায় নেয়। একটা স্থিতি অবস্থায় আসে। তখন এপিসমেল অসুস্থ হতে শুরু করে। এপিসমেল স্বভাবগতভাবে ভীষণ ইন্ট্রোভার্ট প্রকৃতির। তার মধ্যে প্রচন্ড আবেগ কাজ করে। বিশেষ করে যৌনতা সম্পর্কিত যে আবেগ, কিন্তু তিনি তা প্রকাশ করতে চান না। তিনি মনে করেন তিনি যদি এই অনুভূতি কারো কাছে প্রকাশ করেন, তাহলে তা খুব বাজে প্রকৃতির একটা কাজ হবে।
তিনি নিজেকে যথাযথভাবে প্রকাশ করতে অক্ষম। তিনি যখন তার আবেগ অবদমনের চেষ্টা করেন, যৌনতা বিষয়ক উত্তেজনা অবদমন করেন, তখন তিনি অকারণে হাসেন। যখন তার ইমোশনাল বিষয়টা অবদমন করতে চান, অর্থাৎ তার ভেতরে কষ্ট, তাকে জ্বালাচ্ছে, তাকে পোড়াচ্ছে, তার তীব্র যন্ত্রণা হচ্ছে ভেতরে, তখন তিনি হাসেন। এমন ভাব দেখান তিনি যে তিনি অনেক সুখী মানুষ। আসলে ভেতরে, ভেতরে তিনি বেশ অসুখী বোধ করেন। আর যখন মন খারাপ থাকে তখন বেশ উল্লাস প্রকাশ করেন। ইটস দ্য পিকুলিয়ার সিম্পটম অফ এপিসমেল। অদ্ভুত। মন খারাপ থাকলে সে উল্লাস প্রকাশ করে। বাইরে সবাইকে দেখায় যে না আমি ভালো আছি। এটা একটা গুরুত্বপূর্ণ keynote. She does not know how to propose someone. এপিসমেল জানে না যে কাউকে প্রপোজ করতে হবে কিভাবে। সে গুছিয়ে কাজটা করতে পারে না। ওই প্রপোজ করতে গেল একটা ঝামেলা বাঁধিয়ে ফেলে। যেমন সে হাঁটতে গেলেও হোঁচট খেয়ে পড়ে যায়। ঘরের মধ্যে হাঁটতে গেলে আসবাবপত্রের সঙ্গে ধাক্কা লাগে। ওরকম সে উল্টাপাল্টা কাজ করে বসে, হাবাগোবা টাইপের কাজ করে বসে। আমার কাছে মনে হয় এপিসমেলের রোগী হাঁটার সঙ্গে অন্য কোনো ওষুধের অধীনে রোগী হাঁটার কোন রকম মিল নেই। তিনি যখন হাঁটেন, আপনার কাছে মনে হতে পারে তিনি কোনো প্রতিযোগিতায় নেমেছেন। স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছে কিন্তু মনে হয় যেন কোনো কম্পিটিশনে নেমেছেন। যেমন শিশুরা স্কুলে বিস্কুট দৌড় দিত আগে। সেই বিস্কুট দৌড়ের স্টাইলে, অথবা প্রবীণ নারীদের জন্য বিভিন্ন স্পোর্টসে যে মানে চেয়ার সিটিং ইভেন্টের আয়োজন করা হয়, সেখানে তারা চেয়ারে বসার জন্য যে দৌড়টা দেয়, সেরকম কোনো প্রতিযোগিতায় নেমেছেন। ওনার স্বাভাবিক হাঁটাটা ওই রকম। তিনি বিশ্রী ভাবে হাঁটেন। তার পায়ে কি আটকালো বা শরীরে কি লেগে গেল এ নিয়ে তার কোনো ভাবনা নেই। এসব ঘটে তার ত্রুটিযুক্ত স্নায়ু সিস্টেম বা স্নায়ু সিস্টেমের ত্রুটিযুক্ত কর্মকাণ্ডের কারণে। এপিসমেনের রোগী এমনই এক ব্যক্তিত্ব যিনি তার পারিপার্শ্বিকতাকে বা এনভায়রনমেন্টকে, পরিবেশকে যথাযথভাবে উপলব্ধি করতে সক্ষম হন না। আমি এই বিষয়টিকে এপিসমেলের একটি ব্যতিক্রমধর্মী লক্ষণ মনে করি। কেননা আমরা যাকে ডক্ট্রিন অফ সিগনেচার মনে করি, ওই ধরনের এপিসমেলের এই লক্ষণটি সম্পূর্ণই তার উল্টো। মৌমাছি চলার ক্ষেত্রে, ফুল থেকে ফুলে উড়ে যাওয়ার ক্ষেত্রে ভীষণ নিপুণতার পরিচয় দেয়। অথচ এপিসমেলের নারী বা এপিসমেলের রোগী, এপিসমেলের পুরুষ, তারা কি ওরকম ধাক্কাধাক্কি মানে ঠিকঠাক ভাবে হাঁটতেও পারে না। আমি একটা কথা প্রায় বলে থাকি, আমার কাছে একজন রোগী একটা বিশাল উপন্যাসের মতো। যতক্ষণ পর্যন্ত রোগীর জীবনের বিভিন্ন চড়াই উতরাই ও পট পরিবর্তন সম্পর্কে জানতে বা বুঝতে না পারি, ততক্ষণ পর্যন্ত ওই রোগীর জন্য কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব হয় না। একটা উপন্যাস পড়ার পর পাঠক যেমন উপন্যাসটির মরালিটি উদ্ধারের চেষ্টা করেন, আমিও রোগী সম্পর্কে বিস্তারিত জানা বা বোঝার পর পুরো বিষয়ের মর্মকথা নির্ধারণের চেষ্টা করি। কোন রোগীর মর্মকথা যদি উচ্চাভিলাষ হয়, যেসব ওষুধে উচ্চাভিলাষী মানসিকতা আছে, ওই রোগীর জন্য সেগুলো তুলনা করি। ক্রনিক রোগীর চিকিৎসায় এটা একটা বড় একটা ধাপ। আপনাকে খুব বড় একটা ধাপ। আপনাকে রোগীর জীবন পরিক্রমার মর্মকথাটি খুঁজে বের করতেই হবে। অবশ্য আমরা প্রতিটি ক্ষেত্রে এটা করতে পারি, তাও ঠিক না। অনেক ক্ষেত্রেই হয়তোবা আমরা এটা সক্ষম হই না। আমরা এপিসমেলের কথা বলছিলাম। ডান পায়ের কনিষ্ঠাঙ্গুলে গ্যাংরিং আক্রান্ত ছিলেন আমার এক রোগিনী, যার বয়স 50 বছর। ঢাকার বিখ্যাত একটি হাসপাতালে চিকিৎসকেরা তার পা কেটে ফেলার সিদ্ধান্ত দেন। তিনি পা না কাটিয়ে বিকল্প হিসাবে ওই যে বিকল্প চিকিৎসা হিসাবে হোমিওপ্যাথি নিতে আসেন আমার কাছে। ওই রোগী ছিলেন কনস্টিটিউশনালি একজন এপিসমেলের রোগী। কিন্তু আমার কাছে একটা বিষয় খটকা লেগে গিয়েছিল। তখন আমি জানতাম এপিসমেল প্রচন্ড গরম কাতর। অথচ ওই রোগিনীর দাবি তিনি মারাত্মক শীত কাতর। আমি ওই দিন সিদ্ধান্ত না দিয়ে তাকে ২ দিন পর আসতে বললাম। এই ২ দিন নিরলস চেষ্টা করেও আমি এপিসমেল ছাড়া তার জন্য অন্য কোনো ওষুধ নির্ধারণের
কোনো সুযোগ পাইনি। আসলে তখন আমি কেস টেকিংটা করতাম নিখুঁতভাবে। একদম, একদম সায়েন্টিফিক ভাবে যেভাবে করার কথা। একদম সব দিক থেকে মিলিয়ে দেখি এপিস মিলি। শুধু একটা জিনিস মিলে না, এই রোগী শীতকাতর। আসলে হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে আমার ভাগ্য বেশি ভালো না। আমি হতভাগা, অভাগা। চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আমার এই চিকিৎসার শুরুর দিকে অন্ততপক্ষে ১০-১৫ বছর, ২০ বছর কোন ডাক্তারের কাছ থেকে আমি কোন পরামর্শ পাইনি। কারো কাছে জিজ্ঞেস করলে এড়াই গেছে। অনেক ডাক্তার এই প্রসঙ্গ তুলতে চাইছি যে ডাক্তার হিসেবেই পাত্তা দেয়নি। আমি যে চিকিৎসা করতে পারি এই হিসেবেই পাত্তা দেয়নি। এক ডাক্তারের কথা তো বলছিলাম যে আমি আমার একটা ভিজিটিং কার্ড পাঠাইছি তার সঙ্গে একটু কথা বলব। তার অ্যাসিস্ট্যান্ট আমাকে বাধ্য করছে যে বলছে, "না, ভেতরে যেতে হলে ফি দিয়ে ঢুকতে হবে।" ওই ডাক্তারকে আমি ধরেছিলাম এই মানে আমাদের পটুয়াখালীর লেবুখালী ফেরিতে। বলছি, "এখন যদি আপনাকে এই ফেরি থেকে ফিক্কা ফালাই দিই গাড়ি সহ, তো তখন কেমন হবে? এত ফুটান কি করেন কেন? আমি তো ডাক্তার আপনার সঙ্গে দেখা করতে গেছি। আপনিও তো ডাক্তার। আপনিও ডিএসএমএস, আমিও ডিএসএমএস। এত ফুটান কি করেন কেন?" যাই হোক শিক্ষা হয়ে গেছে, ভদ্রলোক নাই মারা গেছে। তো আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের মধ্যে এরকম ভুং-ভাঙের একটা বিষয় আছে। যার দরুন আমি কারো সঙ্গে পরামর্শ করতে পারিনি। আমাদের জীবনে খুব কঠিন, কঠিন বাস্তবতার মধ্য দিয়ে আসতে হইছে। কেউ আমাকে একটা লাইন বা একটা শব্দ দিয়া সহায়তা করে নাই। হয় তারা জানে না বা ইচ্ছে করে নাই বা আমি একটা জিনিস শিখে ফেলবো, এটা তারা চায় নাই। যাই হোক, আমি চিকিৎসক হিসেবে ১ম দিকে বা এখনো অভাগাই বলি নিজেকে। চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আমি কোনো সময় কোনো সিনিয়র ডাক্তারের পরামর্শ পাইনি। ২ দিন পর ওই রোগিণীকে আমি এপিসমেলি দিলাম। M1, M2 ১০ দিন পর তিনি আমার সঙ্গে দেখা করেন। আশ্চর্য ব্যাপার। তিনি জানান তার জ্বালা ব্যথা কিছুই নেই। ক্ষত সারতে শুরু করেছে। এরপর এপিসমেল M8 পর্যন্ত দিয়েছি তাকে। এতেই ওই রোগী মানে রোগীর জন্য ব্যবস্থা দিয়েছিল তাতে তিনি পুরোপুরি তার গ্যাংগ্রিন ভালো হয়ে গেছে। M1 থেকে M8 পর্যন্ত। বাহ! চমৎকার। পরে আর ওই রোগী কন্টিনিউ করে নাই। মাঝে মধ্যে দেখা হয় এখনো। কিন্তু উনার কন্টিনিউ করা উচিত ছিল। সেটা করে নাই। যাই হোক সেটা তার ব্যাপার। আমাকে এমন অনেক কনস্টিটিউশনাল এপিসমেলের রোগীর চিকিৎসা করতে হয়েছে যারা নিজেকে শীতকাতর বলে দাবি করছেন। উপরে বর্ণিত যে রোগীর কথা বললাম, এই যে এই রোগী গ্যাংগ্রিন এর ফুল ফুটানো ব্যথা সহ ভেতরে বাইরে প্রচন্ড জ্বালা ছিল। আক্রান্ত স্থান ছিল ফোলা ও গাঢ় গোলাপি রঙের। তিনি ছিলেন প্রচন্ড শীতকাতর। ঠিক আছে। তার পায়ে মানে ২ পায়ে একটু পানি জমেছে। মানে পা ২ টা ফুলা এবং মুখমণ্ডল একটু ফুলা, ফুলা ভাব। চোখের নিচটাও এপিসমেলের মতো। তবে অ্যা পিপাসাহীনতা মারাত্মক। পানি খান না বলেই চলে। তিনি প্রতিদিন বাড়ির পাশে বাজারে গিয়ে একটা মাছের আড়ত থেকে বরফ চেয়ে আনতেন। তার ওই আক্রান্ত স্থানে বরফ লাগাইলে তিনি যন্ত্রণা কমে যেত। মানে বেশ ভালো এবং উপশম বোধ করতেন। তাতে এগুলো সব এপিসমেলের লক্ষণ যে আক্রান্ত স্থলে বরফ বা ঠান্ডা লাগালে সে উপশম পাবে। তাকে আমি এপিসমেল দিছি, এপিসমেল তাকে সুস্থ করেছে। এরপর থেকে এপিসমেল এটা অনেকদিন আগের কথা। যাই হোক, এপিসমেল নিয়ে অনেক ঘাটাঘাটি করতে এপিসমেল সম্পর্কে আমার ২-১ টা অভিজ্ঞতা এটা আমার নিজস্ব। আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা এটা জাস্টিফাই করবেন। এপিসমেলের রোগী যখন শুধুমাত্র ফোড়া দোষে দুষ্ট থাকেন, অর্থাৎ সারফেসে সোডার উচ্ছ্বাসটা থাকে, তখন তিনি বেশ গরম কাতরতা প্রকাশ করেন। এপিসমেলের রোগী যখন স্ক্রোফিউলার দোষে দুষ্ট থাকেন, তখন শীতকাতর হন। এবং আরেক ধাপ এগিয়ে যখন টিউবারকুলার এর কাছাকাছি বা খুব খারাপ মায়াজবে চলে যেতে পারেন, যে ক্যান্সার-ট্যান্সার এদিকে চলে যেতে পারেন, তখন সে শীতকাতরতা প্রকাশ করতে পারে। তবে জ্বালা বা ব্যথাযুক্ত স্থানে শীতকাতর, গরম কাতর উভয় এপিসমেলের রোগী বরফ লাগালে, ঠান্ডা দিলে উপশম বোধ করবেন। এপিসমেলের আরেকটা লক্ষণ হলো যে রোগী নিজ বাড়ির বাইরে রাত কাটাতে অস্বাচ্ছন্দ্য বোধ করেন। এটিও ওষুধটির একটা ডক্ট্রিন অফ সিগনেচার হতে পারে। কেননা মৌমাছি সারাদিন ফুলে উড়ে বেড়ালো নিজের বাড়ি অর্থাৎ নিজের যে কলোনি মৌচাক ছাড়া রাত্রি যাপন করে না। মৌমাছির যৌনতা ও প্রজনন প্রক্রিয়া এদের সমাজের কাঠামোর উপর নির্ভরশীল এবং ভীষণ আশ্চর্যজনক। একটি মৌচাকে
তিন ধরনের মৌমাছি থাকে: রানী মৌমাছি, ড্রোন বা পুরুষ মৌমাছি ও শ্রমিক মৌমাছি। রানী মৌমাছি হলো কলোনি বলতে আমি ওই মৌচাক বুঝাচ্ছি, একমাত্র প্রজননক্ষম স্ত্রী মৌমাছি। জন্মের পর সপ্তাহখানেকের মধ্যে রানী মৌমাছি প্রাপ্তবয়স্ক হয় এবং প্রজননের উপযুক্ত হয়। আর ড্রোন মৌমাছি যেটা পুরুষ মৌমাছি, শুধুমাত্র রানী মৌমাছির সঙ্গে সঙ্গমের মাধ্যমে বংশ বৃদ্ধি করার জন্য জন্মায়, তার আর কোনো কাজ নাই। এদের অন্য কোনো কাজ করার ক্ষমতাও নাই, এমনকি খাবার সংগ্রহ করতে পারে না, নিজের খাবার নিজে সংগ্রহ করতে পারে না। রানী মৌমাছি মাসের দুটো বিশেষ সময়, মাসে দুবার এই ঘটনাটা ঘটে। এটা তিথির উপর নির্ভর করে। আমি এপিসোডে আরো ক্লাস করব, তখন এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আসবো। এটা তিথির উপর নির্ভর করে। বিশেষ তিথিতে রানী মৌমাছি এক বিশেষ সময় বা বিশেষ তিথিতে আকাশে উঠতে থাকে। এ সময় তার শরীর থেকে এক ধরনের হরমোন, সম্ভবত ফেরোমন জাতীয় একটা হরমোন নিঃসরণ করে। এই হরমোনের গন্ধে আকৃষ্ট হয়ে পুরুষ মৌমাছিগুলো উড়ে ওই আকাশে শূন্যে উড়ে রানী মৌমাছির কাছে চলে যায় এবং রানী মৌমাছি তখন তাকে সঙ্গমে লিপ্ত হওয়ার জন্য পারমিশন দেয়। রানী মৌমাছি সঙ্গমের উদ্দেশ্যে আকাশে ওড়ার সময়টাকে বলা হয় মেটিং ফ্লাইট। রানী মৌমাছি মেটিং ফ্লাইটে একাধিক পুরুষ মৌমাছির সঙ্গে মিলিত হয় এবং তাদের শুক্র সংরক্ষণ করে। তবে পুরুষ মৌমাছির জীবনের নির্মম বাস্তবতা হলো এই: একটা পুরুষ মৌমাছি একবার মাত্র সঙ্গমে লিপ্ত হতে পারে। সঙ্গমের সময় পুরুষ মৌমাছির পুরুষাঙ্গটি তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সে যন্ত্রণায় কাতরাতে থাকে। এটা কেউ বলা হয়ে থাকে যে ওই সঙ্গমের সময় ওটা রানী মাছিটা তার পুরুষাঙ্গটাকে ছিঁড়ে নেয়, তার অভ্যন্তরে ছিঁড়ে নেয়, পরে ছেড়ে দেয়। মানে শুক্রাণুটাকে শোষণ করার পরে ওরা ছেড়ে দেয় রানী মৌমাছি। এই যন্ত্রণায় কাতরাতে পুরুষ মৌমাছিটি মাটিতে পড়ে যায় এবং তার মৃত্যু হয়। এই যে এই বিষয়টা, এটা হলো মৌমাছির জিনগত কারণে ঘটে থাকে। আমি বলেছিলাম যে জিনের স্বার্থপরতা নিষ্ঠুরতা নিয়ে কথা বলবো, কিন্তু সময় হয়ে গেছে অনেক। আর আরেকদিন বলবো, আরেকটা ক্লাসে আমি এই বিষয়গুলো বলবো। আসলে জিন খুব স্বার্থপর। তার কাজ হলো পরবর্তীতে তার জেনারেশনকে এস্টাবলিশ করা। সেলফিশ জিন হলো সবচেয়ে সেলফিশ, এবং সে বাই হুক অর বাই ক্রুক সে তার কাজ করাই নেবে। আমার ভেতরে যে জিন আছে, জিন তার উদ্দেশ্য অনুযায়ী আমাকে দিয়ে সেই কাজটা করাবে। এখানে কোনো আপোষ নাই। তো জিনগত বিকৃতি যখন আসে তখন ক্যান্সার হয়ে গেছে, তার মানে এর মৃত্যু অবধারিত, এখানে কোনো আপোষ নাই। কিন্তু আমরা যদি এই ধরনের ওষুধ আমরা ঠিকঠাক লক্ষণ মতো আমরা প্রয়োগ করতে পারি, তাহলে ওইসব বৈকল্য আমরা দূরীভূত করতে পারি। তাই জিনের বিষয়টা নিয়ে আমরা পরে কোনো এক সময় আলোচনা করব। আর এপিস নিয়ে আরো কথা হবে। এপিসের কিছুই বলিনি আজকে। আমি আমার যে এক্সপেকটেশন ছিল, যে প্রত্যাশা যে ক্লাসটা করব, তার 15 থেকে 20% আমি করতে পেরেছি বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে, শুভকামনা, দোয়া করবেন।